নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এবং সেই সরকার যে ভারত বিরোধিতা করার ক্ষেত্রে সর্বাগ্রে থাকছে, তারা যে কোনো সুযোগই ছাড়ছে না ভারত বিরোধিতা করার ক্ষেত্রে, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। যদিও মোহাম্মদ ইউনূস ভারতের প্রতি খানিকটা নমনীয়তা দেখিয়েছিলেন তার বিভিন্ন সাক্ষাৎকারে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বৈঠক করতে চাননি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী আপাতত সময় নেই জানিয়ে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিল, ভারতবর্ষে থাকা তাদের যে 5 জন হাই কমিশনারেটের লোক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন যার 59 বছর বয়স, যিনি পরবর্তী বছরেই কিন্তু রিটায়ার করে যেতেন তার চাকরি থেকে, তাকেও এবার নোটিশ জারি করে বাংলাদেশে ফিরিয়ে নিল কিন্তু বাংলাদেশ সরকার। এবং এই ঘটনা যে ভারতবর্ষ খুব ভালোভাবে নেবে না সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং না করলেও বিএনপি অর্থাৎ আওয়ামী লীগের যে বিপরীত দল ছিল বিএনপি, তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারত সরকার মিটিং করে ফেলেছে। সুতরাং সেই জায়গা থেকে ভারত বিরোধিতা করাটা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা তিনি যে করতে চাচ্ছেন না সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। সেই খবর জানাবো বিস্তারিত, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু গত 2 মাস ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর থেকেই মোহাম্মদ ইউনূস সরকার চলছে এবং সেই সরকার বারংবার নিজেদের যে নীতি নির্ধারণ করা এবং যেভাবে সরকার চালনা করছেন তার মাধ্যমে কিন্তু বিভিন্ন যে পদক্ষেপগুলো তারা নিচ্ছেন, বিভিন্ন দেশের সঙ্গে সাক্ষাৎ করছেন, সমস্তটার মাধ্যমেই তারা বুঝিয়ে দিচ্ছেন যে তারা কিন্তু ভারতকে সহ্য করতে পারছেন না এবং ভারত বিরোধিতা করতে তারা কিন্তু পিছপা হবেন না। কখনো তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ তৈরি করছেন, কখনো তারা কিন্তু আমেরিকার সঙ্গে যোগাযোগ তৈরি করছেন, কখনো আমেরিকার প্রেসিডেন্ট তাকে জড়িয়ে ধরছেন মোহাম্মদ ইউনূসকে। এবং সেই ক্ষেত্রেই কিন্তু ছাত্র আন্দোলনের কথা উঠে এসছে। আমেরিকার যে সভা ছিল যেখানে কিন্তু নরেন্দ্র মোদীও কিন্তু বৈঠক করেছিলেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে। তারপর আমরা দেখেছি কয়েকদিন আগেই কিন্তু এই বর্ষার মধ্যে ইলিশ মাছ বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। এবং শুধু তাই নয়, ফারাক্কা ব্যারেজ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল, সীমান্তে যে সেনাবাহিনী তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সুতরাং সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বর্তমান সরকার যে ভারত বিরোধিতা করতে চাইছে এবং শেখ হাসিনার সময় যে ভারত বন্ধু বাংলাদেশ বলা হতো, সেই বাংলাদেশের যে ভারত বন্ধুতা সেটাকে কোথাও নষ্ট করতে চাইছে মোহাম্মদ ইউনূস সরকার, সেটা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট। এবং সেই ক্ষেত্রে এই যে পরিস্থিতি তৈরি করছে তারা, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সঙ্গে তাদের যে রসায়ন, তাদের যে সম্পর্কের রসায়ন, সেটা কিন্তু আরো দৃঢ় হচ্ছে ক্রমেই। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের যে সম্পর্ক সেটা খুব দিনের আলোর মতন একটা বন্ধুতার সম্পর্ক তৈরি হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না শেখ হাসিনা সরকার থাকাকালীন। আমরা জানি শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের এবং 2009 সাল থেকেই কিন্তু পাকিস্তানের যাবতীয় আমদানি রপ্তানি বাংলাদেশের সঙ্গে বন্ধ ছিল। এবং শুধু তাই নয়, সেই পাকিস্তানি সমস্ত আমদানি রপ্তানি করার যে নিষেধাজ্ঞা ছিল সেটাও কিন্তু তুলে দিল মোহাম্মদ ইউনূস সরকার এবং কোনো রকম রেড সিগন্যাল আর থাকলো না যে পাকিস্তান থেকে খাদ্যদ্রব্য আসতে পারে, পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের ব্যবসা কিন্তু এই মুহূর্তে করতে পারে পাকিস্তানিরা বাংলাদেশের মাটিতে এসে। এবং শুধু তাই নয়, আমদানি রপ্তানি পাকিস্তানের সঙ্গে করার পাশাপাশিও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে উঠে আসছে, যেটা কিন্তু বাংলাদেশ ভারতবর্ষকে এই মুহূর্তে সার্কের মিটিংয়ে বসতে বলেছিল এবং সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত থাকার কথা ছিল পাকিস্তানের, বাংলাদেশের এবং ভারতবর্ষের। যদিও বাংলাদেশের এই প্রস্তাবে কিন্তু নারাজ, সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক নরেন্দ্র মোদী যেভাবে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে চাননি, ঠিক তেমন ভাবে সার্কের যে মিটিং সেখানে পাকিস্তান থাকবে এই কথা শুনেই কিন্তু ভারতবর্ষ নাকচ করে দিয়েছে এই প্রস্তাব। সম্পূর্ণভাবে এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন তিনি এই বৈঠকে থাকবেন না, তার কারণ পাকিস্তানের সঙ্গে বৈঠক যদি করতে হয় তাহলে ভারতের পক্ষে সেই বৈঠকে থাকা সম্ভব না। সেই জায়গা থেকেই কিন্তু ভারতবর্ষ মোহাম্মদ ইউনূসকে যে সময় দিল না,
মিটিং করার জন্য ভারতের প্রধানমন্ত্রী, ঠিক সেই অবস্থাতেই কিন্তু ভারত থেকে এই যে হাই কমিশনার যারা অফিসার ছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের নোটিশ জারি করে, এবং অত্যন্ত অভিজ্ঞ একজন লোক যিনি হাসিনা সরকারের পুরো টার্মটা জুড়েই কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাকে অটুট রেখেছিলেন, বন্ধুতার সম্পর্কটা বজায় রেখেছিলেন, সেই বন্ধুতার সম্পর্ক নষ্ট করলেন কিন্তু কোথাও গিয়ে মনে করছে বহির্বিশ্বের সমস্ত কূটনৈতিকবিদেরা এই হাই কমিশনারের এই অফিসারকে সে ডেকে নিয়ে যাওয়ার মাধ্যমে। এবং এই ঘটনা যে ভারতবর্ষ কখনোই ভালো চোখে দেখছে না, কারণ দিল্লিতে যে অফিসার এতদিন ধরে কাজ করছিলেন তাকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়েছিল ভারতবর্ষ। আরো একটা আপডেট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে পাকিস্তান নাকি বলেছে যে বাংলাদেশের যে বস্ত্র শিল্পের যে একটা টান পড়েছে সেই বস্ত্র শিল্পকে নাকি বাংলাদেশ সরকারকে সাহায্য করবে পাকিস্তান, এবং বস্ত্র শিল্পে বাংলাদেশ সরকার যদি সাহায্য পায় পাকিস্তানের থেকে তাহলে অবশ্যই বাংলাদেশ এই মুহূর্তে আনন্দে লাফাচ্ছে। কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানিয়ে রাখি যে বাংলাদেশকে সাহায্য করবে পাকিস্তান, সেই ঘটনা যেমন তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ততটা ভালো নয়। তার কারণ সূত্র মারফত খবর কিন্তু IMF এর থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের থেকে 700 কোটি টাকা ইতিমধ্যেই ঋণ করে ফেলেছে পাকিস্তান সরকার, এবং সেই ঋণ মেটাতে গিয়ে কিন্তু তারা রীতিমতন হিমশিম খাচ্ছে। এমনই হিমশিম খাচ্ছে যে 1.5 লক্ষ সরকারি কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে পাকিস্তানের সরকারের। অর্থাৎ বুঝতেই পারছেন যে যে কোনো দেশের সরকারি কর্মচারী যারা, তারা কিন্তু নিশ্চিন্তে থাকেন যে আমরা দেশের যে সরকার, জাতীয় সরকার, তাদের আন্ডারে কাজ করছি, সুতরাং তাদের চাকরি কখনোই যাওয়ার কথা না। সেটা ভারতের ক্ষেত্রেও হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে, যে নতুন সরকার হোক বা পুরনো সরকার, যে সরকারই আসুক না কেন আমাদের চাকরি যাবে না, কারণ আমরা সরকারি কর্মী। কিন্তু পাকিস্তান সব দিক থেকে আজব একটা খেলা খেলছে। পাকিস্তান নিজেদের যে আয় ব্যয়ের হিসাব সেটাকে সামলানোর জন্যে তারা তাদের নিজেদের সরকারি কর্মীদের চাকরি একদিনের নোটিশে কিন্তু ছাঁটাই করেছে, এবং সেই সংখ্যাটা 1.5 লক্ষেরও বেশি। এবং এই 1.5 লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু 6টি মন্ত্রকে কাজ করতেন, যে 6টি মন্ত্রক রাতারাতি বন্ধ করতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। তার কারণ তাদের যে এত খরচা, সেই 6টি মন্ত্রকের এত খরচা তারা আর সামলাতে পারছিল না, এবং সেই টাকাগুলি এবার তারা কিন্তু IMF এর থেকে যে 700 কোটি টাকা ঋণ নিয়েছে সেখানে সুদ সহ সেই টাকা ফেরত দিতে ব্যবহার করবে বলেই সূত্র মারফত খবর। এবং এই পরিস্থিতিতে যাদের নিজেদেরই অর্থনৈতিক ব্যবস্থা খুব একটা সঠিক নেই, তারা কিভাবে বাংলাদেশ সরকারকে সাপোর্ট করবে সেটাও যেমন এখন একটা বড় প্রশ্ন, ঠিক তেমন ভাবেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে দৃঢ় হচ্ছে তাতে ভারতবর্ষ কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কিন্তু অত্যন্ত এই মুহূর্তে খুব একটা ভালো নয়, নড়বড়ে অবস্থা, এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে বাংলাদেশ সাপোর্ট করছে, এবং সেই সম্পর্কের দরুন কিন্তু বাংলাদেশের প্রতি এবারও যদি ভারতবর্ষ বিরূপ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্যেও বেশ খানিকটা দুঃখ রয়েছে আগামী দিনে। তেমনই কিন্তু মনে করছেন সারা পৃথিবীর যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা, এবং অবশ্যই কূটনীতিবিদরাও। তার কারণ বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্নভাবে যে পদক্ষেপগুলি নিচ্ছেন সেগুলি যে ভারত বিরোধী সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখেন, এবং সেই জায়গা থেকেই এতদিন পর্যন্ত কিন্তু ভারতবর্ষের সাপোর্ট নিয়েই বাংলাদেশ চলছিল বলা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে। সেই জায়গাটা যদি এবার ভারতবর্ষ কঠোর হাতে দমন করতে শুরু করে, ভারতবর্ষের একাধিক ব্যবসায়ী যদি যে বাংলাদেশকে ঋণ দিয়েছিল বিভিন্ন কাজকর্মের জন্য সেগুলি এবার রাতারাতি চেয়ে বসে ফেরত চায়, যেমন গৌতম আদানি, তিনি একাই যদি বাংলাদেশের কাছে টাকা ফেরত চান তিনি এই মুহূর্তে 500 কোটি টাকা পাবেন বাংলাদেশের কাছ থেকে। সুতরাং এই ঘটনা যদি ঘটে, ভারতের পক্ষ থেকে যদি এই নির্দেশ পাওয়া যায় এবং ভারত যদি এই কঠোর হাতে এই অর্থনৈতিক দিকটা দেখে বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্কে যায়, তাহলে বাংলাদেশ সরকার যে বিপদে পড়বে। এবং শুধু তাই নয়, এই নতুন সরকার যে তৈরি হয়েছে তারও যে আয়ুকাল খুব বেশি দিনের হবে না সেটা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত বুঝতে পারছে না মোহাম্মদ ইউনূস সরকার। তারা শুধুমাত্র আমেরিকা সাপোর্ট নিয়ে এবং পাকিস্তানের সাপোর্ট নিয়ে যে টিকে থাকতে পারবে না বেশি দিন, সেটা হয়তো এখনো পর্যন্ত বোধগম্য হয়নি মোহাম্মদ ইউনূসের। আমরা অবশ্যই নজর রাখবো যে মোহাম্মদ ইউনূস কিভাবে সামগ্রিক ঘটনাটা সামাল দিচ্ছেন। ভারত বিরোধিতা করে
তিনি আর কি কাজকর্ম করছেন এবং ভারতের প্রত্যুত্তরে কি উত্তর দিচ্ছে, তারা অর্থনৈতিকভাবে বেকায়দায় কি ফেলবে বাংলাদেশকে, সেই ঘটনা যেমন আমরা জানবো, ঠিক তেমনভাবে সামরিক দিকে যদি আমরা নজর রাখি, বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে অস্ত্রশস্ত্র কিনছে এবং সেই অস্ত্রশস্ত্র কিনে তারা কিন্তু সামরিকভাবে নিজেদেরকে স্ট্রং করতে চাইছে। কেন করছে আমরা এখনো জানি না, কিন্তু ভারতবর্ষ যদি সামরিক দিক থেকে আঘাত হানে বাংলাদেশ সরকারের ওপর কিংবা বাংলাদেশের ওপর, তাহলে যে বাংলাদেশের পক্ষে সেটা খুব একটা সুখকর হবে না, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে দিনের আলোর মতন স্পষ্ট। আমরা জানি স্মার্ট ফেন্সিং তার থেকে শুরু করে বাংলাদেশের এই সরকার পতনের পরের থেকেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রশস্ত্র ভারতবর্ষ কিনেছে বিভিন্ন দেশের থেকে। সুতরাং এই সামগ্রিক ঘটনায় বাংলাদেশ কিভাবে টিকে থাকে সেটা যেমন এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তান এবং আমেরিকা সাপোর্ট নিয়ে ভারত বিরোধিতা করে বাংলাদেশ সামগ্রিক পরিস্থিতিতে টিকে থাকতে পারে কিনা, তারা শ্বাস নিতে পারে কিনা, সেই প্রশ্ন কিন্তু এখন আমার, আপনার এবং সামগ্রিকভাবে বহির্বিশ্বের বিভিন্ন দেশের মধ্যেও ঘোরাফেরা করছে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানাবো আপনাদের। এবং অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদেরও কিছু প্রশ্ন থাকলে আপনারা কি ভাবছেন সেগুলোও জানান, সেগুলো নিয়েও আমরা চর্চা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।